সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে জগদীশ ধনকরকে মিমিক্রি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর সেই দৃশ্য রেকর্ড করছেন মোবাইলে রাহুল গান্ধী। কি বলবেন এ বিষয়ে স্যার? কী আর বলবো, দুঃখজনক ঘটনা, এটা না হলেই ভালো হতো, এইটুকু বলতে পারি। আমরা এর আগে অখিলগিরিকে রাষ্ট্রপতির সম্পর্কে এরকম বিতর্কিত মন্তব্য করতে দেখেছি। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মিমিক্রি, মানে এরা কি সমস্ত নিয়ম নীতি, সমস্ত শালীনতা সব কিছুকে ভুলে গেছে? আপনারা ভুল করছেন, আপনারা আসল অপরাধীকে আড়াল করছেন। আপনারা মনে করে দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন সময় যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে, পরবর্তীকালে বর্তমান প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন, সেই সমস্ত অশালীন, অসাংস্কৃতিক, অসংসদীয় মন্তব্য যদি একটি দলের প্রধান তিনি করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে অন্যান্য লোকেরা তো মনে করেন এটাই হচ্ছে আদর্শ, এবং সেটাকে আদর্শ করে এরা তাই করেছেন। কে অখিলগুরি, কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কে সৌগত রায়, কে কুণাল ঘোষ, এদের কোনো স্বাধীন স্বকীয় অস্তিত্ব নেই। এদের একটাই অস্তিত্ব হচ্ছে অনুপ্রেরণা, এবং সে যিনি অনুপ্রেরণা দাত্রী, অপরাধ তো তার। আমাদের প্রত্যেকের আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত তো সেই তার অপরাধ এবং তার অশিষ্ট আচরণের ওপরে। সম্পত্তি বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেকে ফের তলব করেছে সিআইডি। এই মামলায় তৃতীয়বার ডাকা হয়েছে বিচারপতির স্বামীকে, আর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে এবং আইনজীবীদের মধ্যে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, এই আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি কী অভিযোগ আছে আমি জানি না, কিন্তু এটা আমি নিশ্চিত জানি তার বিরুদ্ধে ধর্ষণ, খুন বা চুরি ডাকাতির কোনো অভিযোগ নেই। আমাদের রাজ্যের পুলিশ ধর্ষণ, খুন, চুরি ডাকাতির তদন্ত করেন না। তদন্ত করার ক্ষেত্রে তাদের গাফিলতি থাকে, কিন্তু এক্ষেত্রে একটা সূক্ষ্মভাবে একজনকে দিয়ে মামলা করিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট শুধুমাত্র নির্দেশ দিয়েছেন তদন্ত তাড়াতাড়ি শেষ করো। এবং সেই তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের যে তৎপরতা, সেই তৎপরতা সিআইডির, মাফ করবেন, নট সিবিআই, সিআইডি যে তৎপরতা দেখাচ্ছেন, তা থেকে মনে হয় যে সিআইডি তার পুলিশি বিবেকের ওপরেও অন্য কোনো বিবেকবোধ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই একজন আইনজীবী ঘটনাচক্রের, তিনি একজন বিচারপতির সঙ্গে সম্পর্কিত, তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। এই বিষয়টা কি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ষড়যন্ত্র নয় কি? বটেই তো রাজনৈতিক বিষয়। এ রাজ্যে দুর্নীতি করাটাই হচ্ছে নীতি, এবং তার বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে একটা আপোষহীন পথ। আমরা দেখেছি এই প্রথম কলকাতা হাইকোর্টের সাংবিধানিক আদালতের বিচারপতিরা খুব প্রত্যক্ষভাবে সরাসরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতিমূলক বিষয়ে তদন্ত করছেন, এবং তাতে শাসক দলের খুব অসুবিধে হচ্ছে। সেজন্যই শাসক দল তারা বারে বারে চাইছেন যে সমস্ত বিচারপতিরা এই সমস্ত মামলা শুনছেন, আদেশ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে একটা কুৎসা, তাদের বিরুদ্ধে অপপ্রচার, তাদের বিরুদ্ধে স্লোগান শাউটিং, এটা হচ্ছে তৃণমূল দলের রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং তৃণমূল দলের যা সংস্কৃতির যিনি স্রষ্টা, রাজ্যের মুখ্যমন্ত্রী, এর পেছনে মদত আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হতে হবে। 12ই নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা আয়ের উৎস, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তির যে একটা প্রচুর নথি পাওয়া গেছে, সেই সম্পত্তিতে, মানে সেই নথি এত কি করে হলো, আয়ের উৎস কি, বা এই আয় এত তাড়াতাড়ি 2014 সাল থেকে এত হঠাৎ করে বেড়ে কি করে গেল, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি খতিয়ে দেখতে। তা না হলে তার বক্তব্য ছিল যে এই যে নথির মধ্যে থাকা সম্পত্তি যদি এই সময়ের মধ্যে হস্তান্তর হয়ে যায় বা বিক্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনারা কার কার পেছনে ছুটবেন। খুব যুক্তিযুক্ত একটা কথা বলেছিলেন। তাহলে কি এই কারণেই বিচারপতি অমৃতা সিনহা মানে এখন টার্গেট হয়ে গেলেন? তাই তো মনে হচ্ছে, ঘটনা পরম্পরা সেটাই মনে হয়। উনি বলেছিলেন যে দোষী প্রমাণিত হলে, মানে উনি, মানে আমরা অবশ্যই বলতে চাইছি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে দোষী প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে চলে যাব। এখন বারবার বিচারক পরিবর্তন করতে উনি চাপ দিচ্ছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা আমরা জানি, তার বেঞ্চ থেকে মামলা সরাবার জন্য উনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন। এবারে অমৃতা সিনহার মামলা সরানোর জন্য ওই বেঞ্চ থেকে অ্যাপিল করলেন, বারবার সেখানে সুপ্রিম কোর্ট থেকে সেটা খারিজ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় উনি ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছেন বটে, অপরাধ করেছেন এটা পরিষ্কার। ওই যে বলে না যে দোষী প্রমাণ না হলে কিছু হবে না। আসলে এটা ওরা উৎসাহিত হয়েছে। ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ বলে একটা অত বড় সৌধ ছিল, সে মসজিদ বলুন আর যাই বলুন, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন হিন্দুত্ববাদীরা আদমানির নেতৃত্বে, এবং সেখানে তারপর রাম মন্দির তৈরির আদেশ দিলেন সুপ্রিম কোর্ট। ওই যে বাবরি মসজিদ ভাঙা হলো, কেউ কিন্তু সাজা পায়নি।
তাহলে এখন এদের যুক্তি অনুযায়ী কেউ যখন সাজা পায়নি তাহলে বাবরি মসজিদও ভাঙেনি। তো এদের এই যুক্তিতে দাঁড়াবে কি, আমি যতক্ষণ না সাজা পাচ্ছি ততক্ষণ অপরাধ সংগঠিত হয়নি। এটা অপরাধীদের চূড়ান্ত ব্যর্থ একটা যুক্তি। সেই যুক্তির ওরা সাহায্য নেওয়ার চেষ্টা করছেন। ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ যারা ভেঙেছিলেন তারা সাজা না পাওয়ার ফলেই। এই দুটো ঘটনা পরম্পরায় মনে হতে পারে যে অনেকেই মনে করছেন যে আমাদের বিচার ব্যবস্থা শেষ পর্যন্ত সাজা দেবে না, এবং সাজা না পেলেই আমরা মুক্ত, আমরা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হলো কই, এই হচ্ছে এদের যুক্তি। স্যার, আগামী দিনে এই দুর্নীতির যে টাকার অঙ্ক সেটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো শুধু বাকিপুরের সংস্থাই তো নয়, আরও একাধিক সংস্থা এর সঙ্গে যুক্ত রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। তো এই ক্ষেত্রে কি বালু একাই দুর্নীতির একমাত্র প্রভাবশালী, নাকি তার বাইরেও আরও কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব এর সঙ্গে রয়েছেন যাদেরকে এখনো মানে ইডি বা সিবিআই এর রাডারের নিচে যারা আসতে পারেনি? আপনার কি মনে হয় এর পেছনে আর কারা? দেখুন, আমি তো ধারাবাহিকভাবে এই কথা বলে আসছি, এই পার্থ, বালু, এরা হচ্ছে দাবার বোরে। দুর্নীতির আসল মক্ষী রানী তিনি আরামে বসে আছেন। তার ধারণা হয়েছে যে তাকে কেউ ছুঁতে পারবে না, তার কারণ তিনি যেভাবে সারদা তদন্ত, নারদা তদন্তকে ঘুম পাড়ানিতে পাঠিয়ে দিয়েছেন, তিনি ভেবেছেন এই সব তদন্ত শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়বে। উনি ভাবতে পারেননি যে বিচারপতিরা একটু তৎপর হবেন, সেই জন্যই ওদের এত ক্ষোভ তো বিচারপতিদের বিরুদ্ধে। কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তার মধ্যেই কি তাহলে প্রাণভোমরা লুকিয়ে রয়েছে? মানে কালীঘাটের কাকু নাকি খুব মানসিক চাপে আছেন এমন একটা খবর পাওয়া যাচ্ছে, এবং তার নাকি এখন এমপিআই পরীক্ষা করাবে SSKM। তো কাকুর কণ্ঠ কি সত্যিই খুব দামি? এর মধ্যে মানে এই কণ্ঠ যদি বাইরে আসে তাহলে কি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে? এটার জন্য খুব বেশি গবেষণা করার দরকার হয় না। আমি যদি অপরাধ না করে থাকি, অপরাধী না হই, তাহলে আমার পরীক্ষা করলো কি না করলে কী যায় আসে। আসলে ওরাও জানেন যে কাকুর টেলিফোনিক কথাবার্তার মধ্যে যারা যুক্ত আছেন, ওই যে বললাম মক্ষী রানী যুক্ত আছেন, মক্ষী রানীর নিজের কাছের ভাইপো যুক্ত আছেন। অতএব চেষ্টা হচ্ছে আপ্রাণ যাতে কোনো মতেই ওই কণ্ঠস্বরের নমুনা না নেওয়া যায়, কেন তাহলে তো আদালতে প্রমাণ করা যাবে না, আবার সেই আমার ফিরে যেতে হয় বাবরি মসজিদ ভাঙা। বলে আদালতে তো প্রমাণ হয়নি তো ওর কণ্ঠস্বর, আমরা অপরাধী নই, আমরা চুরি করব, ডাকাতি করব, কোটি কোটি টাকা মানুষের সর্বনাশ করব, কিন্তু যতক্ষণ না সাজা হচ্ছে 35 বছর পরে ততক্ষণ আমি সাধু। এই ধরনের একটা ধারণা ওদের মনের মধ্যে আছে। ওরা সবাই অসাধু, সবাই দুর্নীতিগ্রস্ত, এবং তার মাথা হচ্ছেন মক্ষী রানী। একটা বিষয়ে যেটা প্রশ্ন করবো এবার, সেটা হচ্ছে যে কুণাল ঘোষ মানে বিজেপি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলছেন যে আগামী 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর আসনে থাকবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরপরে মুখ্যমন্ত্রী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে উনি বলেছেন কথাটা, এই কথাটার কতটা যুক্তি আছে? না, যুক্তি না, এগুলো হচ্ছে তো নিজেদের পিঠের চামড়া বাঁচাতে গেলে এইসব কথা বলতে হয়। উনি 2036 কেন বললেন? 2096 বলতে পারতেন তো, যে 2096 পর্যন্ত মমতা, তারপর 3096 পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো ওদের ব্যক্তিগত সম্পত্তি। তো সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাটা ওদের ব্যক্তিগত সম্পত্তি, কে কতদিন থাকবে ওরাই ঠিক করবেন। আসলে উনিও একজন অভিযুক্ত দুর্নীতির। চিটফান্ডে যে এত বড় দুর্নীতি হয়েছে তার সঙ্গে মমতা এবং উনি অভিযুক্ত। অতএব অভিযুক্তরা চাইছেন দুর্নীতিবাজরা যদি ক্ষমতায় থাকে তাহলে ওদের বিরুদ্ধে তদন্ত হবে না, সেই জন্য উনি দিবা স্বপ্ন দেখছেন 2036, 3036। এই সব পাগলের প্রলাপ, নিজেদের বাঁচাবার জন্য এরা মানুষকে বিভ্রান্ত করছেন। এটা আমাদের শুনতে হচ্ছে। পশ্চিমবঙ্গের এটাই দুর্ভাগ্য। স্যার, একটা শেষ প্রশ্ন এবারে আসবো, সেটা হলো যে আমরা সকলেই জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান যে কারণটা ছিল যে ভাষা, মানে মুক্তিযুদ্ধর চাইতে বড় কথা যেটা ভাষা দিবস যেটা নিয়ে আমরা পালন করি, যে উর্দু ভাষা আমরা বলতে পারবো না, আমাদের বাংলা ভাষাতেই কথা বলতে দিতে হবে, কারণ সেটা আমাদের মাতৃভাষা। এই নিয়ে রক্তক্ষয়ী সংগ্রাম, প্রচুর মানুষের মৃত্যু, এসব আমরা পড়েছি, এবং অনেকেই আছেন আজকে আমাদের বাংলা যারা দেখেওছেন, ভুক্তভোগীও ছিলেন। সেখানে দাঁড়িয়ে আজকে এই বাংলাতে দাঁড়িয়েই ববি হাকিম বাংলাকে উর্দুস্তানে পরিণত করার একটা মানে ভাষণ দিলেন। তিনি বললেন যে এমন একটা দিন আসবে যে বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। তো এটা কি ঠিক সেই মুক্তিযুদ্ধর প্রেক্ষাপটটাকেই আবার নতুন করে ফিরিয়ে আনবে না? কি মনে হয় আপনার? এই সমস্ত কথা নিয়ে আপনারা আলোচনা করেন, এটা অর্বাচীনের মতো কথা বলেছেন, যার পেছনে না আছে কোনো যুক্তি, না আছে বোধ। এরা এইসব কথা বলে প্রকৃতপক্ষে বিজেপিকে সুবিধে করে দিচ্ছেন। এই কথা বলার মানেটা কি? এই কথা বললে বিজেপি উল্লসিত হবে। বিজেপি তো হিন্দুত্ববাদ নিয়ে মাতামাতি করছে, ওরা এসে বলবে এই দেখো এরা এটাকে উর্দুতে পরিণত করতে চায়। তৃণমূল বিজেপি একে অপরে ওই ঢাকে কাঠি বাজে না,
একটা ঢাকের কাঠি হচ্ছে দুটি, একটা তৃণমূল, একটা বিজেপি। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।